কাহিনী শুরু হয় কিলার হোয়াইল অর্থাৎ অর্কারদের দিয়ে। সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান ও ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম। তারা অত্যন্ত সামাজিক প্রাণী এবং দলবদ্ধভাবে শিকার করতে অভ্যস্ত। ওয়ার্ল্ড অফ অর্কা নামের একটি সামুদ্রিক পার্কে শীত নামের একটি অর্কা তিমি প্রায় 20 বছর ধরে দর্শকের প্রধান আকর্ষণ ছিল। কিন্তু একদিন শিফট শেষ হওয়ার পর দুই কর্মচারী নিজেদের মধ্যে আলোচনা করছিল যে শীত আগের মতো নেই। তার আচরণ সম্পূর্ণ বদলে গিয়েছে, কারণ কিছুদিন আগে সে তার সন্তানকে হারিয়েছে। অফিসিয়াল ভাবে বলা হয়েছিল যে বাচ্চাটি মারা গিয়েছে, কিন্তু কর্মচারীদের মনে সন্দেহ ছিল কোম্পানি আসলে বাচ্চাটিকে চুরি করে অন্য কোথাও সরিয়ে ফেলেছে। আর এই সত্যটা শীত যেন বুঝতে পেরেছিল। সেদিন রাতে বাড়ি যাওয়ার আগে একজন মহিলা কর্মচারী শীতকে শেষবারের মতো পরীক্ষা করতে যান। তিনি বারবার ডাকলেও তিমিটি কোনো সাড়া দিচ্ছিলেন না। সন্দেহ হয় তিনি আরো কাছ থেকে দেখার জন্য পানিতে নেমে যান, কিন্তু ঠিক তখনই পানির নিচে তার পেছনে অদ্ভুত নড়াচড়া দেখা যায়। শীত ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে থাকে আর হঠাৎই মুহূর্তের মধ্যেই তার উপর আক্রমণ চালিয়ে বসে। আর এখান থেকে সিনটি পরিবর্তন হয়। এইদিকে শহরের একটি রেস্তোরাঁয় কাজ করছিল ম্যাটি। হঠাৎ পরিচিত একটি কণ্ঠ শুনে সে অবাক হয়ে যায়। এটি ছিল তার বয়ফ্রেন্ড চ্যাড, যে সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে। ম্যাটি তাকে জিজ্ঞেস করে তাদের বন্ধু ক্যারিস কি এখনো রেগে আছে, কারণ সে অনুষ্ঠানে আসেনি। চ্যাড তাকে আশ্বস্ত করে বলে যে সব ঠিকঠাক আছে। তাই চ্যাড তার জন্য একটি বিশেষ উপহার নিয়ে আসে, একটি সুন্দর নেকলেস যাতে সিলজাম আকৃতির একটি লকেট ছিল, কারণ ম্যাটি সে বাদ্যযন্ত্র বাজাতে খুব পছন্দ করত। চ্যাড যখন নেকলেসটি মাটির গলায় পরিয়ে দিচ্ছিল আর তারা একে অপরের আরো কাছাকাছি চলে আসছিল, ঠিক তখনই হঠাৎ সেখানে এক ডাকাত ঢুকে পড়ে। বন্দুক তাক করে সে দুজনকে তাদের ফোন নিচে ফেলে দিতে বাধ্য করে। এরপর চ্যাটকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়ে মাটিকে দিয়ে ক্যাশ রেজিস্টার খুলিয়ে নেয়। সব টাকা নিয়ে নেওয়ার পরেও ডাকাতের লোভ শেষ হয় না। সে মাটির গলার নেকলেসটিও চাইতে থাকে। মাটি তাড়াহুড়া করে নেকলেসটি খোলার চেষ্টা করছিল, আর ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝে চ্যাট ডাকাতটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি খুব দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। ডাকাতটি চ্যাটকে মাটিতে ফেলে দিয়ে নিজের বন্দুক দিয়ে তাকে আহত করতে শুরু করে। মাটি তখন আর চুপ করে থাকতে পারেনি। সেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং বন্দুকের নলটি শক্ত করে ধরে ফেলে। এই মারামারির মাঝে আচমকা একটা গুলি ছুড়ে যায়, যা ম্যাটের মাথার একদম কাছ দিয়ে বের হয়ে যায়। গুলির প্রচন্ড শব্দে তার কানে তালা লেগে যায়। সে যেন কিছুই শুনতে পাচ্ছিল না। এইদিকে দুজনের মধ্যে লড়াই চলতে থাকে। শেষ পর্যন্ত অনেক কষ্টে চ্যাট বন্দুকটি নিজের দখলে আনতে সক্ষম হয়। আহত হওয়া সত্ত্বেও ডাকাতটি মাটিতে পড়ে থাকা টাকাগুলো তুলে নেয় এবং দ্রুত দৌড়ে গিয়ে নিজের ট্রাকে উঠে পড়ে। চ্যাট তখনই তার পেছনে বাইরে ছুটে যায়। বাইরে এসে সে মাটিতে পড়ে থাকা সেই নেকলেসটি খুঁজে পায় এবং সেটি তুলে ম্যাটির হাতে ফিরিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই পরিস্থিতি হঠাৎই বদলে যায়। ডাকাতটি তার ট্রাক ঘুরিয়ে আবারও ফিরে আসে এবং সোজা চ্যাটের দিকে ট্রাক চালিয়ে দেয়। প্রচন্ড জোরে ধাক্কা লাগায় চ্যাট ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর 1 বছর কেটে যায়। তবুও ম্যাটি এখনো সে রেস্টুরেন্টের ভয়াবহ ঘটনা ভুলতে পারেনি। সে ঘটনার সময় গুলির শব্দ তার কানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। তাই এখন তাকে সবসময় কথা শোনার জন্য কথা শোনার যন্ত্র পড়তে হয়। একদিন হঠাৎ তার পুরনো বন্ধু ক্রিস তার সাথে দেখা করতে আসে। ফোন না ধরার জন্য সে ম্যাডিকে বকাঝকা করে, কারণ ওই ভয়াবহ ঘটনার পর থেকে তাদের আর দেখা হয়নি। তারা অনেকদিন ধরে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিল। তাই ক্রিস জানায় যে সে ইতিমধ্যে সব প্রস্তুত করে ফেলেছে এবং ট্রিপের জন্য টাকাও জমা দিয়েছে। এরপর তারা দুজন ট্রিপের জন্য প্যাকিং শুরু করে। কিন্তু ঘরের মধ্যে চ্যাটের একটি ছবি দেখে ম্যাডি খুব বিষণ্ণ হয়ে পড়ে এবং পুরনো স্মৃতিতে ডুবে যায়। ক্রিস তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখনই তার নজর পড়ে ম্যাটির প্রিয় বাদ্যযন্ত্র সিলের ওপর, যা অনেকদিন ধরে ধুলোয় ঢাকা পড়েছিল এবং যার পিনটিও ভেঙে গিয়েছিল। ম্যাডি তখন স্বীকার করে সে অনেকদিন ধরে সেটি বাজায় না, তবে এই বিষয়ের কথা বলতে সে রাজি নয়। কয়েক ঘন্টা পর তার থাইল্যান্ডে পৌঁছিয়ে যায়, যেখানে একটি হোটেলের পুলের ধারে বসে ড্রিঙ্কস নিতে নিতে তারা রিল্যাক্স করতে থাকে এবং ক্রিসের নতুন ওয়াটারপ্রুফ ফোন দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য অনেক ছবি তোলে। এরপর তারা সমুদ্র সৈকতের দিকে যায়, যেখানে ক্রিস টুরিস্ট ইনফরমেশন বুথে কাজ করা জোস নামের এক ছেলের সাথে মজা করে ফ্ল্যাট করতে শুরু করে। এইদিকে কাছে এক মহিলা বিভিন্ন ধরনের মূর্তি বিক্রি করছিল। তার কাছ থেকে তারা দুজনেই কাঠের তৈরি ছোট সুন্দর তিমির মূর্তি নেয়। ক্রিস জানতো যে চ্যাড আর ম্যাটি প্রায় বিখ্যাত অর্কা শীত সম্পর্কে কথা বলতো, তাই সে আনন্দের সাথে তার বন্ধুকে জানায় সে অর্কা শো এর জন্য টিকিট কিনে ফেলেছে। কিন্তু এই কথা শুনেই ম্যাটির মুখ গম্ভীর হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যেতে শুরু করে। ক্রিস
তাকে থামালে মাটি বুঝিয়ে বলে যে খাঁচাই বন্দি প্রাণী দেখতে তার একদমই ভালো লাগে না। সে কোনোভাবে ওয়ার্ল্ড অফ অর্কার মতো জায়গাকে সমর্থন করে না। সে আরো বলে চ্যাড আর সে শীত নিয়ে কথা বলতো অন্য কারণে, কারণ শীতর বাচ্চাটি ট্যাঙ্কের ভেতরে এক রহস্যময় রোগে মারা গিয়েছিল। যে গল্প অফিসিয়াল ভাবে বলা হয়েছিল সেটার উপর তাদের কোনোদিনই বিশ্বাস ছিল না। তাদের দুজনেরই স্বপ্ন ছিল একটাই, অর্কারদের খোলা সমুদ্রে স্বাধীনভাবে বাঁচতে দেখা। পরের দিন সকালে দুই বন্ধু আবার সে টুরিস্ট ইনফরমেশন বুথে যায়, যেখানে জস তাদের আশেপাশের সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখার জন্য বেশ কিছু দারুণ আইডিয়া দেয়। এই কথা বলতে বলতে হঠাৎ ম্যাটির চোখ পড়ে ওয়ার্ল্ড অফ অর্কার একটি ব্রোসারের ওপর। ব্রোসারটি দেখে জস বিরক্ত হয়ে যায়। সে স্পষ্ট করে বলে ওই জায়গাটা তার একদমই ভালো লাগে না, কারণ তার মতে কোনো প্রাণীকে খাঁচায় বন্দি রাখা একদমই ঠিক নয়। তাদের মুক্তভাবে বাঁচা উচিত। জোসেরও বিশ্বাস ছিল যে শীতর বাচ্চাকে তার কাছ থেকে জোর করে আলাদা করা হয়েছে, আর সেই কষ্ট ও রাগ থেকে শীত এতটা হিংস্র হয়ে উঠেছে। রাগে সে ব্রোসারটি ছিঁড়ে ফেলে দেয় এবং মুড হালকা করতে তাদের একটি পার্টিতে যোগ দেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানায়। সন্ধ্যা নামতেই তারা পার্টিতে পৌঁছিয়ে যায়, যেখানে জোরে গান বাজছিল, চারদিকে নাচ গান হচ্ছিল আর সবাই আনন্দে মেতে উঠছিল। তিনজনই সে উৎসবে যোগ দেয়। তারা সবাই নাচ গান করে এবং এই মোমেন্টটা এনজয় করতে থাকে। ঠিক তখনই জোস তাদের একটি গোপন জায়গায় দেখায়, যেটা ছিল ওয়ার্ল্ড অফ অর্কা পার্কের একটি ভাঙা বেড়া, যেটা দিয়ে সহজে ভেতরে ঢোকা সম্ভব। ম্যাটি প্রথমে একটু দ্বিধায় পড়ে যায়, কিন্তু ক্রিস তাদেরকে বোঝায় যে এতে তাদের কোনো টাকা খরচ হচ্ছে না, তাই ওই খারাপ কোম্পানিকে সামর্থ্য করাও হচ্ছে না। শেষ পর্যন্ত তারা তিনজনের চুপিসারে পার্কের ভেতরে ঢুকে পড়ে এবং নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে ধীরে ধীরে পুলের প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছিয়ে যায়। সেখানে ম্যাটি একাই ভেতরে ঢুকে, আর বাইরে ক্রিস আর জোস নিজেদের রোমান্সে ব্যস্ত হয়ে পড়ে। ম্যাটি যখন পুলের ধারে গিয়ে দাঁড়ায়, তখন হঠাৎই তার কথা শোনা যন্ত্রটিতে এক অদ্ভুত ধরনের শব্দ ভেসে আসে। কয়েক মুহূর্তে পর শব্দটি থেমেও যায়, আর ঠিক তখনই পানির ভেতর থেকে শীত মাথা তুলে ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায়। ম্যাটি আস্তে করে হাত বাড়িয়ে দেয় এবং যেন নিঃশব্দে ক্ষমা চাইতে থাকে, মানুষেরা শীতর সাথে এতদিন যে অন্যায় করেছে তার জন্য। কিন্তু হঠাৎ করে এক পরিষ্কার কর্মী ময়লা পরিষ্কার করতে গিয়ে পানিতে কিছু একটা ফেলে দেয়। পানিতে জিনিসটি পড়ার শব্দ শোনার পর শীত আচমকা সেখান থেকে দ্রুত সাঁতরে দূরে চলে যায়। ম্যাটি ভেবে নেয় হয়তো তার বন্ধুরাই কোনো শব্দ করেছে, তাই সে তাদের খুঁজতে ফিরে যায়। কিন্তু ক্রিস আর জস এখনো নিজেদের মধ্যে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় ম্যাটি আবারও পুলের দিকে তাকায়, আর সে যে দৃশ্য দেখে সেটা দেখে তার শরীর কেঁপে ওঠে। পানির ওপর ভেসেছিল সেই পরিষ্কার কর্মীর নিথর দেহ। ভয়ে চিৎকার করে সে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। এই সময় একজন সিকিউরিটি গার্ডেরও চোখ পড়ে সেই লাশের ওপর। সে সঙ্গে সঙ্গে পুরো এলাকায় তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর সে তিন বন্ধুকে দেখতে পায় এবং তাদের পিছু নেয়। পালানোর সময় ম্যাটির ব্যাগটি ভাঙা বেড়ে আটকে যায়, তবুও সে জোরে টান দিয়ে সেটি ছাড়িয়ে নেয় এবং শেষ পর্যন্ত তারা তিনজনেই কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয়। পরে সেই গার্ড তার বসকে ফোন করে জানায় যে শীতর ট্রাঙ্কে আবারও একজনের মৃত্যু হয়েছে। খবরটি শুনে বস ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে নির্দেশ দেয় এবার সে প্রাণীটির অধ্যায় চিরতরে শেষ করে দিতে হবে। পরের দিন সকালে সমুদ্র সৈকতে ঘুম ভাঙে মাটির। চোখ খুলতে সে দেখে জশ আর ক্রিস তার জন্য একটি ছোট সারপ্রাইজ প্রস্তুতি করে রেখেছে। তারা তিনজন মিলে ওয়াটারক্রাফট নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে। তল ঢেউ কেটে দ্রুত এগিয়ে যেতে যেতে তারা অনেক দূরে চলে যায়। এভাবে ঘুরতে ঘুরতে এক সময় তারা একটি নির্জন দ্বীপে পৌঁছায়। চারপাশের অপূর্ব দৃশ্য দেখে ম্যাটি অবাক হয়ে যায়। প্রকৃতির এমন শান্ত ও সুন্দর রূপ সে কোনোদিনই দেখেনি। ম্যাটি অবাক হয়ে জিজ্ঞেস করে এত সুন্দর জায়গা হওয়া সত্ত্বেও এখানে মানুষ কেন আসে না। তখন জশ জানায় বহু বছর আগে এই দ্বীপে এমন একটি রহস্যময় ঘটনা ঘটেছিল যে স্থানীয়রা এখন এই জায়গাটিকে অভিশপ্ত মনে করে। এই সময় জশ খেয়াল করে যে ক্রিস বারবার নিজের ফোনে ব্যস্ত হয়ে পড়ছে। ম্যাটি তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে ক্রিস আসলে একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, তাই সে প্রায় ছবি ও ভিডিও তুলতে থাকে। কিন্তু জশ এতে বিরক্ত হয়ে যায়। সে ক্রিসের ফোনটি কেড়ে নিয়ে ওয়াটারক্রাফটের উপর রেখে দেয়, যাতে সে ফোনের স্ক্রিনে ডুবে না থেকে চারপাশে প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে পারে। বিষয়টি দেখে ম্যাটি সাবধানে নিজের ফোনটি জশের চোখের আড়ালে লুকিয়ে ফেলে। এরপর ম্যাটি একটি ভেলার উপর শুয়ে আরাম করতে থাকে, আর জশ আর ক্রিস ওয়াটারক্রাফট নিয়ে সমুদ্রের ঢেউয়ের মধ্যে মজা করতে শুরু করে। কিছুক্ষণ পর ক্রিস মাটির ফোন থেকে ছবি তুলতে চায়, তাই সে মজা করে জশের চোখ দুহাত দিয়ে ঢেকে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওয়াটারক্রাফটটি হঠাৎ করে কোনো কিছুর সাথে ভয়ঙ্করভাবে ধাক্কা খায়। প্রচন্ড আঘাতে তারা দুজনেই ভারসাম্য হারিয়ে সোজা পানিতে পড়ে যায়। ধাক্কার সময় ম্যাটির ফোনটিও হাত থেকে ছিটকে সমুদ্রের জলে ভেসে যায়। ভয়ে ক্রিস দ্রুত ভেলার উপর উঠে পড়ে। জোস বুঝতেই পারছিল না আসলে কি ঘটছে, তাই সে ওয়াটারক্রাফটের নিচে গিয়ে সেটি পরীক্ষা করতে পানির নিচে ডুব দেয়। কিন্তু ঠিক তখনই হঠাৎ এক বিশাল অর্কা তিমি তার শক্তিশালী লেজ দিয়ে ওয়াটারক্রাফটটিকে আঘাত করে। আঘাতে ওয়াটারক্রাফটটি ডুবে যেতে শুরু করে এবং জোস আবারও পানিতে পড়ে যায়। ম্যাটি আর ক্রিস আতঙ্কে চিৎকার
করে তাকে ভেলার দিকে সাঁতরে আসতে বলে, কিন্তু তার আগে অর্কাটি হঠাৎ তাকে ধরে পানির গভীরে টেনে নিতে শুরু করে। জস মরিয়া হয়ে লড়াই করতে থাকে। কিছুক্ষণ পর সে আবারও পানির ওপর ভেসে ওঠার চেষ্টা করে এবং প্রায় ক্রিসের হাত শুয়ে ফেলছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে অর্কাটি আবারও তাকে শক্ত করে টেনে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সমুদ্রের পানিতে লাল রং ছড়িয়ে পড়তে থাকে। সে দৃশ্য দেখে ম্যাটি ও ক্রিসের বুক কেঁপে ওঠে, কারণ তারা বুঝে গিয়েছিল জস আর বেঁচে নেই। প্রাণ বাঁচানোর তাগিদে তারা দুজনে হাত দিয়ে পানি ঠেলে ধীরে ধীরে দ্বীপের তীরের দিকে এগোতে থাকে। কিন্তু হঠাৎ অর্কাটি তাদের ঠিক নিচ দিয়ে সাঁতরে গেলে পানির প্রবল ঢেউ তাদের উপর আসতে পড়ে এবং জসের রক্ত মিশ্রিত পানি তাদের শরীরে ছিটকে পড়ে। ভয়ে তারা কয়েক মুহূর্তের জন্য হাত পা গুটিয়ে নেয়, তবুও নিজেদের সামলে নিয়ে তারা আবারও সামনে এগোতে থাকে। ঠিক তখনই অর্কাটি আবারও তাদের দিকে ফিরে আসে, আর এইবার ম্যাটি স্পষ্টভাবে দেখতে পায় অর্কার পিঠের পাখনাটি অস্বাভাবিকভাবে বাঁকা। সে পরিচিত চিহ্ন দেখে তার বুক কেঁপে ওঠে, কারণ সে বুঝতে পারে এই অর্কার কেউই নয়, এটা হলো সেই ভয়ঙ্কর শীত। ভেলাটি খুব কাছাকাছি এসে দাঁড়ালেও শীত আশ্চর্যজনকভাবে কোনো আক্রমণ করে না। কিছুক্ষণ পর তাদের চারপাশে ঘুরে সে আবারও দূরে সরে যায়। ঠিক তখনই ম্যাটি সে কথা শোনা যন্ত্রটিতে আবারও অদ্ভুত শব্দ ভেসে ওঠে। শব্দটা যত বাড়তে থাকে শীত ধীরে ধীরে পানির ওপর মাথা তোলে, এক ধরনের তীক্ষ্ণ আওয়াজ করে, এরপর আবারও পানির নিচে মিলিয়ে যায়। কিছুক্ষণ পর শীত আবারও তাদের ঠিক নিচ দিয়ে সাঁতরে যায়। মেয়েরা ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু এইবারও সে তাদের আঘাত করে না। ম্যাটি তখন বুঝতে পারে এইভাবে ভেলা ভেসে থাকলে বাঁচা যাবে না, পালানোর একমাত্র উপায় হলো সাঁতরে তীরে পৌঁছানো। ঠিক তখনই তারা দেখে শীত আবারও দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। সময় নষ্ট করলে চলবে না বুঝে ক্রিস কোনো দ্বিধা না করেই সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু ম্যাটি যখন ঝাঁপ দিতে যাবে ঠিক তখনই তার কথা বলা যন্ত্রটিতে সে রহস্যময় শব্দটি আবারও শুরু হয়ে যায়। শব্দটা এত তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে সে স্থির হয়ে যায়। ভারসাম্য হারিয়ে সে পানিতে পড়ে যায়। তাড়াহুড়ার মধ্যে তার পকেট থেকে কথা বলার যন্ত্রটির অতিরিক্ত ব্যাটারি সেটিও পানিতে পড়ে যায়। সে তো খুব কাছে ঘোরাঘুরি করছিল, তাই ম্যাটি আর সেটা তুলে নেওয়ার সাহস পায় না। বাধ্য হয়ে সে আবারও ভেলার উপর উঠে আসে। এইদিকে ক্রিস হাল ছাড়েনি। প্রাণপণে সাঁতরে সে ধীরে ধীরে একটি পাথরে খাড়া পাড়ের কাছে পৌঁছিয়ে যায়। ঠিক তখনই শীত সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু অল্পের জন্য ক্রিস তার হাত থেকে এড়িয়ে যেতে পারে এবং কোনোভাবে পাথরের উপর উঠে পড়ে। ভেলার উপর দাঁড়িয়ে ম্যাটি অপরাধ বোধে ভুগতে থাকে। সে চিৎকার করে ক্রিসের কাছে ক্ষমা চেয়ে তাকে একা ফেলে আসার জন্য। এরপর নিজের ব্যাগটি তার দিকে ছুড়ে দেয়। ক্রিস সেটি তুলে নেয়। ঠিক সেই মুহূর্তে শীত আবারও ফিরে আসে। এবার সে ভেলাটির সাথে বাঁধা দড়িটি টানতে শুরু করে। শুধু তাই নয়, একসময় সে ভেলাটির প্লাগও খুলে দেয়। মুহূর্তের মধ্যে ভেতরে বাতাস বেরিয়ে যেতে শুরু করে এবং ভেলাটি ধীরে ধীরে চুপসে যেতে থাকে। বিপদের মাত্রা বুঝতে পেরে ম্যাটি আর দেরি করেনি। সে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণপণে পাথরের পাড়ের দিকে সাঁতরাতে শুরু করে। ক্রিস হাত বাড়িয়ে তাকে টেনে ওপরে তুলে নেয়, কিন্তু এই ওঠা নামার সময় ম্যাটির পা হঠাৎ একটি ধারালো ঝিনিকের উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে তার পা কেটে যায় এবং সে তীব্র ব্যথায় চিৎকার করে ওঠে। ঠিক তখনই শীত আবারও পানির ভেতর থেকে লাফিয়ে উঠে তাদের দিকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তারা সময় মতো পিছিয়ে যাওয়ায় অল্পের জন্য বেঁচে যায়। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার স্বস্তিতে তারা দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ক্রিস খেয়াল করে যে তার নিজের অবস্থাও খুব একটা ভালো নয়। পাথরের আঘাত লেগে তার হাঁটুতে বড় ধরনের ক্ষত হয়েছে। ম্যাটি নিজের জ্যাকেট খুলে ফেলে। একটি ছোট পাথরের সাহায্যে সে জ্যাকেটের হাতার অংশটি ছিঁড়ে নেয় এবং দুজন মিলে সেই কাপড় দিয়ে নিজেদের ক্ষত স্থান শক্ত করে বেঁধে ফেলে। এরপর তারা শীতর আচরণ নিয়ে ভাবতে শুরু করে। মুক্ত সমুদ্রে এসেও সে কেন এত অদ্ভুত ধরনের আচরণ করছে। তখন ম্যাটি ব্যাখ্যা করে অর্কা সাধারণত খোলা সমুদ্রে মানুষের উপর আক্রমণ করে না। তারা তখনই হিংস্র হয়ে ওঠে যখন দীর্ঘদিন বন্দি দশায় থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তার মানে এটাই ছিল যে শীত এখনো মনে করছে সে এখনো ট্রাঙ্কের ভেতরে বন্দি রয়েছে। ওয়াটারক্রাফট যেহেতু ডুবে গিয়েছিল, তাই তারা ব্যাগের ভেতর খুঁজে দেখে বাঁচার মতো কিছু পাওয়া যায় কিনা, কিন্তু ব্যাগে তারা কিছু সুইংগাম পায়, আর সেই সুইংগাম হয়ে ওঠে তাদের একমাত্র খাবার। তবে তারা একটি খালি স্যান্ডউইচ ব্যাগও খুঁজে পেয়েছিল। ক্রিস সেটিকে বাতাসে ফুলিয়ে পাথরের উপর উঁচু করে রাখে। তার আশা ছিল তীব্র রোদের তাপে ব্যাগের ভেতরে জলীয় বাষ্প জমে ছোট ছোট পানির ফোঁটা তৈরি হবে। যদিও এই পদ্ধতিতে পানি পেতে 4 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে। এরপর তারা জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু চারপাশে কোথাও কোনো মানুষ ছিল না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় অযথা শক্তি নষ্ট না করে আপাতত শক্তি সঞ্চয় করাই ভালো। ঠিক তখনই ক্রিস দূরের সমুদ্রের দিকে তাকিয়ে কিছু একটা দেখতে পায়। দূরে একটি নৌকা দেখতে পেয়ে তারা প্রাণপণে হাত নাড়িয়ে সাহায্য চাইতে লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত নৌকার লোকেরা তাদের দেখতে পায় না, আর নৌকাটি ধীরে ধীরে দূরে চলে যায়। এই নির্জন পাথরের দ্বীপে আটকে পড়ে মার্টি গভীরভাবে উপলব্ধি করতে শুরু করে সেই ছোট ট্রাঙ্কের ভেতরে শীত বছরের পর বছর কতটা কষ্ট আর দমবন্ধ জীবন কাটিয়েছে। ঠিক তখনই শীত আবারও সে জায়গার পাশ দিয়ে সাঁতরে যায়। মাটির কথা বলার যন্ত্রটিতে তীব্র অদ্ভুত শব্দ শোনা যেতে
যেতে শুরু করে। নিচে তাকাতেই দুজনের শরীর শিউরে ওঠে। পানির মধ্যে ভেসে আছে জশের কাটা হাত, তার কবজিতে এখনো একটি ফ্ল্যাশলাইট বাঁধা রয়েছে। ম্যাটি তার ব্যাগ দিয়ে সেটি ধরার চেষ্টা করতে প্রায় ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু ক্রিস ঠিক সময় মতো তাকে ধরে ফেলে। এরপর ক্রিস শক্ত করে মাটির পা ধরে রাখে যাতে সে পাথরের নিচের দিকে ঝুঁকতে পারে। এভাবে অনেক কষ্টে ম্যাটি জশের কাটা হাত থেকে ফ্ল্যাশলাইটটা উদ্ধার করতে সক্ষম হয়। সারা রাত তারা সেই ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সংকেত দিতে থাকে যেন কোনো নৌকা বা মানুষ তাদের দেখতে পায়, কিন্তু রাতভর অপেক্ষা করেও কোনো সাহায্য আসে না। পরের দিন সকালে প্রচন্ড রোদের তাপে তাদের ত্বক পুরো লাল হয়ে যায়। সৌভাগ্যবশত স্যান্ডউইচের খালি ব্যাগে অল্প কিছু পানির ফোঁটা জমে গিয়েছিল। তারা সেই অল্প পানিটুকু ভাগ করে পান করে। কিছুক্ষণ নীরব থাকার পর ক্রিস দ্বিধাগ্রস্ত কণ্ঠে অবশেষে জিজ্ঞেস করে, ম্যাটি কেন আর তার সিল বাজায় না? ম্যাটি ভারী কণ্ঠে জানায়, চ্যাডের মৃত্যুর পর তার ভেতরে আর কোনো সাহস অবশিষ্ট নেই। সে ঘটনার পর সে যেন নিজের স্বপ্ন হারিয়ে ফেলেছে। ক্রিস তাকে বোঝানোর চেষ্টা করে যে এখনো সব শেষ হয়ে যায়নি, চাইলে সে আবার স্কুলে ফিরতে পারে, আবারও নতুন করে শুরু করতে পারে। ক্রিস তাকে প্রতিশ্রুতি দেয় যাই হোক না কেন সে সবসময় তার পাশে থাকবে। দুই বন্ধু তখন একে অপরের হাত ধরে নিজেদের সান্ত্বনা দেয়, কিন্তু সময়ের সাথে সাথে ক্ষুধা তাদের দুর্বল করে তুলেছিল। শেষ পর্যন্ত তারা পাথরের গায়ে লেগে থাকা ঝিনুক খাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্রিস ম্যাটির পা শক্ত করে ধরে রাখে আর ম্যাটি নিচে ঝুঁকে পানির ভেতর থেকে একটি ঝিনুক ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সেটি খুলতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ শীত কাছে চলে আসে। ভয়ে ম্যাটির পা ফসকে যায় এবং সে পানিতে পড়ে যায়। তবে এই সুযোগে সে শেষ পর্যন্ত ঝিনুক ভেঙে ফেলতে সক্ষম হয়। এরপর দ্রুত ক্রিসের সাহায্যে সে আবারও পাথরের ওপর উঠে আসে। এরপর ক্রিস একটি পাথর দিয়ে ঝিনুকটিকে খোলার চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ হয় না। তখন ম্যাটি তার ব্যাগ থেকে চ্যাডের রেখে যাওয়া ছোট একটি পাথরের বক্সটি বের করে। সে বক্সের ঢাকনা দিয়ে অবশেষে ঝিনুকটি খুলতে সক্ষম হয়। দুজন মিলে ঝিনুকটি ভাগ করে খায়। স্বাদ ছিল ভয়ানক খারাপ, কিন্তু বেঁচে থাকার তাগিদে তাদের এটাই করতে হয়। এরপর ম্যাটি অনেকক্ষণ চ্যাডে সে পাথরের দিকে তাকিয়ে থাকে। অবশেষে সে সিদ্ধান্ত নেয় এখন চ্যাডকে মুক্তি দেওয়ার সময় এসেছে। সে পাথরটিকে খুব যত্ন করে হাতে তুলে নেয়, ভালোবাসা ভরা একটা চুমু খায়, কিছু কথা ফিসফিস করে বলে এবং ধীরে ধীরে সেটিকে সমুদ্রের পানিতে ভাসিয়ে দেয়। এই সময় ক্রিস ভীষণ অপরাধ বোধে ভেঙে পড়ে। সে ম্যাটির কাছে ক্ষমা চায়, কারণ সে এই বিপদে জড়িয়ে পড়ার জন্য সে নিজেকে দায়ী মনে করছিল। সে জানায় সে শুধু সাহায্য করতে চেয়েছিল। ম্যাটি তাকে আশ্বস্ত করে এই ঘটনার জন্য তার কোনো দোষী নেই, কিন্তু ঠিক তখনই ক্রিস এমন একটা গোপন সত্য প্রকাশ করে যা শুনে ম্যাটির পায়ের নিচের মাটি যেন সরেই যায়। ক্রিস জানায় 1 বছর আগে সে প্রচন্ড ঋণের মধ্যে ডুবে গিয়েছিল। টাকার জন্য সে এক সহকর্মীর সাথে মিলে সে রেস্টুরেন্টে ডাকাতির পরিকল্পনা করেছিল, আর ভয়ঙ্কর সত্যটা হলো সেই ডাকাত আসলে তার নিজেরই সহকর্মী ছিল। ক্রিস আরো জানায় চ্যাড তাকে আগেই বলেছিল সেদিন ম্যাটির বাড়িতে সিল অনুসরণ করবে, তাই চ্যাডের আসলে ওই রেস্টুরেন্টে থাকার কোনো কথাই ছিল না, আর সেই কারণেই ঘটনাটা আরো ভয়াবহভাবে বদলে গিয়েছিল। সে ডাকাতটি কখনোই বন্দুক বহন করার অনুমতি ছিল না, কিন্তু সে সেই সময় নিয়ম ভঙ্গ করে ফেলেছিল। এই অপরাধ বোধ থেকে ক্রিস গত 1 বছর ধরে ম্যাটির মুখোমুখি হওয়ার সাহস পায়নি। সে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ম্যাটির ভেতরে ঘৃণা আর রাগ জন্ম নেয়। সে ক্রিসকে স্পর্শ করতে দেয় না এবং স্পষ্ট জানিয়ে দেয় ক্রিস তার অনুশোচনার যোগ্য নয়। ক্রিস বারবার সরি বলতে থাকে, কিন্তু ম্যাটি তার কথা আর শুনেনি। নিজের কথা শোনার যন্ত্রটি খুলে ফেলে। ক্লান্ত হয়ে ম্যাটি ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে প্রথমে চ্যাডের মৃত্যুর দৃশ্য দেখে, এরপর সে নিজেকে পানির মধ্যে সিল বাজাতে দেখে। ঘুম ভাঙার পরেও সে ক্রিসের সাথে কথা বলতে অস্বীকার করে। ক্রিস নিজের ভুল শুধরে নেওয়ার জন্য একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করে। সে ঠিক করে নিজে দূরে বালির চরে সাঁতরে যাবে আর ম্যাটি থাকবে পাথরের পাড়ে। আশা ছিল এইভাবে শীত বিভ্রান্ত হবে এবং তাদের ওপর আক্রমণ করবে না। ক্রিস নিঃশব্দে পানিতে নেমে সাঁতরাতে শুরু করে, কিন্তু কথা বলার যন্ত্র না থাকায় ম্যাটি এই পরিকল্পনা শুনতে পায়নি। শেষে যখন ম্যাটি দূরে তার বন্ধুকে দেখতে পায় তখন আতঙ্কিত হয়ে কথা বলার যন্ত্রটি পরে চিৎকার করে বলতে থাকে ক্রিস ফিরে আসো, কিন্তু ক্রিস থামেনি। চিৎকারের শব্দে শীতর মনোযোগ তাদের দিকে যায়। বিপদ বুঝে ক্রিস দ্রুত সাঁতরাতে থাকে, কিন্তু শীত তাকে ধাওয়া করে। বন্ধুকে মৃত্যুর মুখে দেখার ভয়ে ম্যাটি নিজেও পানিতে নেমে যায়। তবে শীতর মনোযোগ অন্যদিকে ঘুরে যাওয়ায় ম্যাটি তার সব শক্তিতে সাঁতরে অন্য একটি পাথরের পাড়ে উঠতে সক্ষম হয়। এই কৌশল কাজে লাগে আর ক্রিস নিরাপদে বালির চরে পৌঁছিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তাদের ওপর দিয়ে একটি বিমান উড়ে যায়। তারা দুজনে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। ক্রিস দ্রুত বালিতে সাহায্য চাওয়াটি লিখে দেয়, কিন্তু বিমানের পাইলটের চোখে তারা ধরা পড়েনি। হতাশায় ক্রিস চিৎকার করতে করতে পিছিয়ে আসে, তবে সে খেয়ালই করেনি যে সে পানির কতটা কাছাকাছি চলে এসেছে। হঠাৎ শীত লাফিয়ে উঠে এসে ক্রিসের পা ধরে সমুদ্রের গভীরে তাকে টেনে নিয়ে যায়। ম্যাটির তখন মনে হয় সে চিরতরে বন্ধুকে হারিয়ে ফেলেছে, কিন্তু কিছুক্ষণ পর ক্রিস হামাগুড়ি দিয়ে তীরে ফিরে আসে। যদিও তার একটি পা গুরুতরভাবে ক্ষতবিক্ষত, শরীর থেকে রক্ত ঝরতে থাকে, আর সে রক্ত দিয়ে আবারও সাহায্য চাওয়ার লেখাটি বালিতে লিখতে শুরু করে। চোখের সামনে বন্ধুর শেষ নিঃশ্বাস ত্যাগের দৃশ্য দেখে ম্যাটি মানসিকভাবে
ভাবে ভেঙে পড়ে। সেই রাতে ম্যাটি শেষ আশা হিসেবে ফ্ল্যাশ লাইট জ্বালায়, কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাটারি শেষ হয়ে যায় এবং কথা বলার যন্ত্রটি বিকল হয়ে পড়ে। চারপাশে অন্ধকার ঘিরে আসে এবং নিস্তব্ধ সমুদ্রকে আরো ভয়াবহ করে তোলে। কিন্তু ঠিক সেই সময় যেন প্রকৃতি সদাই হয়, হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়। তৃষ্ণার্ত হয়ে ম্যাটি বৃষ্টির পানি পান করতে থাকে। ঠিক তখনই শীত পানির ওপর মাথা তুলে বেরিয়ে আসে। ম্যাটি তার ক্ষতচিহ্ন যুক্ত মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে অন্তত এই প্রাণীটি স্বাধীনতার জন্য কত সংগ্রাম করেছে। ম্যাটির লড়াইটাই সে করেছিল। শীতর থেকে এই অনুপ্রেরণার কারণেই সে পানিতে ঝাঁপ দেয়। সর্বশক্তি দিয়ে সাঁতরে সে বড় পাথরের পাড় পর্যন্ত পৌঁছায়। এক পাথর থেকে অন্য পাথর থেকে অবশেষে সে বালির চরে পৌঁছায়, যেখানে ক্রিসের মৃতদেহ পড়েছিল। কান্না চোখে ম্যাটি তার বন্ধুর চোখ বন্ধ করে এবং তাকে সেখানে বালিতে কবর দেয়। ঠিক তখনই মনে পড়ে ক্রিসের ফোনটি ছিল ওয়াটারপ্রুফ এবং সেটি ডুবে যাওয়া ওয়াটারক্রাফটের ভেতরেই ছিল। সে পাথর উপর দিয়ে হেঁটে সে জায়গায় গিয়ে সে পানিতে ডুব দেয় এবং ওয়াটারক্রাফট থেকে ক্রিসের ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের মধ্যে সে খুঁজে পায় তার সিলপিন এবং একটি ফোন, কিন্তু ফোন ধরে সে দেখে ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। হঠাৎ পেছন থেকে কিছু নড়াচড়া করায় ম্যাটি ভয় পেয়ে যায়, কিন্তু পেছনে তাকালে সে দেখে সেটি ছিল ওয়াটারক্রাফট থেকে বেরিয়ে আসা একটি লাইফ জ্যাকেট। ঠিক সেই সময় শীত আবারও হাজির হয়। বাঁচতে ম্যাটি আবারও গভীর পানিতে ডুব দেয়। শীত যখন ধেয়ে আসে, ম্যাটি চতুরতার সঙ্গে ওয়াটারক্রাফটের পেছনে লুকিয়ে নিজেকে বাঁচায়। শীত সরে গেলে ম্যাটির চোখ পড়ে ঝকঝকে সিলপিনের ওপর। ম্যাটি সেটি তোলার জন্য এগোতে গিয়ে দেখে তার নেকলেসটি একটি পাথরের সাথে আটকে আছে। প্রাণ বাঁচানোর চেষ্টায় সে সব শক্তিতে সেটি টান দেয় এবং অবশেষে চেনটি ছিঁড়ে পিনটি হাতে পায়। শীত যখন আক্রমণ করতে এগিয়ে আসে, ম্যাটি সুযোগ পেয়ে সেই পিনটি শীতর শরীরে ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় আর্তনাদ করে বিশাল প্রাণীটি সেখান থেকে সরে যায়। ম্যাটির পথ এখন পরিষ্কার। সে পানির উপর ভেসে যায় এবং সে লাইফ জ্যাকেটের সাহায্যে সারা রাত একা গভীর সমুদ্রে ভেসে থাকে। ভোরের আলো ফুটতেই হেলিকপ্টারের আওয়াজ শোনা যায় এবং অবশেষে তাকে উদ্ধার করা হয়। এই প্রাণঘাতী লড়াই শেষে ম্যাটি অবশেষে শীতকে পরাজিত করতে পারে এবং সমুদ্র থেকে নিরাপদে ফিরে এসে নিজের ভয়ের উপর জয়লাভ করে। সে আবারও সঙ্গীতের জগতে ফিরে যায় আর ভাবে এই ভয়ঙ্কর দৃশ্য এখন শেষ হয়ে গিয়েছে। আর এভাবে এই সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে লেটেস্ট একটি সিনেমার গল্প? এটা একদমই নতুন একটি সিনেমা, আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এর আগেও আমার এই ধরনের একটি সিনেমা আপনারা খুব পছন্দ করেছেন। আশা করি এই সিনেমাটাও আপনারা সেই পরিমাণের ভালোবাসা দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার বকবক শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও বকবক করা হবে অন্য একটি গল্পতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।